এখানে দেখো কিছু প্রবলেমের ডুয়েল বার করছি। তার মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে এইটা। প্রবলেম 1 বলছে, দেখো এরকম লিখবে, গিভেন দ্য এলপিপি, বা এরকম লেখো, ফাইন্ড দ্য ডুয়েল অফ দ্য following primal problem. Find the dual of the following primal problem. এই যে দিয়ে দেখো তোমাকে দেওয়া আছে এখানে প্রবলেমটা এইরকম, ম্যাক্সিমাইজ z is equal to 2x1 plus 3x2 plus 4x3 subject to x1 minus 5x2 plus 3x3 সমান 7। এটা একটু ডিটেলসই করবো আমরা প্রবলেমটা। এই যে 3x3 is equal to 7, তার তলায় আছে 2x1 minus 5x2, এই জিনিসটা লেস অর ইকুয়াল টু 3, আর তার তলায় আছে 3x2 minus x3, এই জিনিসটা গেটার ইকুয়াল টু 5, তার তলায় আছে x1 x2 greater equal to 0 and x3 is unrestricted in sign। সব কিছুই আছে এখানে মেশানো, unrestricted in sign। প্রথম অঙ্কটা একটু শক্ত দেখিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো অরিজিনাল প্রবলেমটা দেওয়া আছে ম্যাক্সিমাইজিং প্রবলেম। তাহলে সেক্ষেত্রে যে কথাগুলো বলেছিলাম যে কনস্ট্যান্ট গুলো সব লেসার ইকুয়াল টু টাইপ করে নিতে হবে, কিন্তু আমাদের প্রথম কনস্ট্যান্টটাই প্রাইমাল প্রবলেমে দেখো ইকুয়াল টু টাইপ আছে, তার পরেরটা লেস অর ইকুয়াল টু আছে, কিন্তু তার পরেরটা আবার গেটার ইকুয়াল টু টাইপ আছে। তাহলে প্রথমেই দেখো আমি যেটা করব, এখানে প্রথমে যে ইকুয়েশন টাইপ আছে, প্রথম যে কনস্ট্যান্টটা ইকুয়েশন টাইপ আছে সেইটাকে দুটো ইন ইকুয়েশনের আকারে লিখে নেবো। আগেও এইরকম অঙ্ক করেছো তোমরা, কোথায় করেছো বলতে পারবে? কোথায় করেছো? যখন কোনো এলপিপি ক্যানোনিক্যাল ফর্ম বার করা হয়েছিল একদম প্রথমেতে। তাহলে এই ইকুয়াল টু টাইপটাকে আমি প্রথমে কি করছি না, দুটো ইন ইকুয়েশনের আকারে লিখে নিচ্ছি। তাহলে দেখো ফার্স্ট এক্সপ্রেসিং আমরা প্রথমে এক্সপ্রেস করছি, এক্সপ্রেসিং দ্য ইকুয়েশন x1 minus 5x2 plus 3x3 is equal to 7। এই ইকুয়েশনটাকে এক্সপ্রেস করছি অ্যাজ two inequations like, দুটো ইনইকুয়েশনের আকারে এক্সপ্রেস করছি। কিভাবে করব না, একবার হবে x1 minus 5x2 plus 3x3 less or equal to 7 and x1 minus 5x2 plus 3x3 greater equal to 7 লিখতে পারি এরকম আমরা। এবার ভালো করে খেয়াল করবে, এবার তোমাকে দেখো বলে দেওয়া আছে যে প্রাইমাল প্রবলেমে x3 টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন। তাহলে তোমরা দেখেছিলে যে যখন কোনো একটা ভেরিয়েবল আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয় তখন কি লিখে নিতে হয় না, এখানে যেহেতু x3 টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন, তাহলে আমরা ধরে নেব x3 is equal to x3 dash minus x3 double dash। এবং এই জিনিসও কিন্তু ক্যানোনিক্যাল ফর্ম যখন করানো হয় তখন বলা হয়েছিল। তাহলে যাই হোক, এবার দেখো এখান থেকে আমি লিখছি since x3 is unrestricted in sign, since x3 is unrestricted in sign, therefore full stop দিয়ে লিখবে therefore কমা দাও, therefore তাহলে x3 টা যেহেতু unrestricted in sign, therefore
কি লিখবো, রাইটিং x3 ইজ ইকুয়াল টু হবে কত, x3 ড্যাশ মাইনাস x3 ডবল ড্যাশ, যেখানে লিখবে সেমিকোলন দিয়ে হোয়ার x3 ড্যাশ কমা x3 ডবল ড্যাশ গ্রেটার ইকুয়াল টু 0। আচ্ছা, এবার দেখো আমি এরপরে যে গিভেন প্রাইমাল প্রবলেমটা দেওয়া আছে সেটাকে প্রথমে স্ট্যান্ডার্ড ফর্মে লিখে নিচ্ছি। কি বললাম বোঝা গেছে? গিভেন প্রাইমাল প্রবলেমটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখে নিচ্ছি। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এবার লিখো নাও দ্য গিভেন প্রাইমাল প্রবলেম, can be put in standard form as follows. The given primal problem can be put in standard form as follows. তাহলে ভালো করে খেয়াল করবে এখানে স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে লিখছি না। অরিজিনাল প্রবলেমটা আমাদের ম্যাক্সিমাইজিং প্রবলেম ছিল, তাহলে ম্যাক্স জেড ইজ ইকুয়াল টু কি হবে না, ম্যাক্স জেড ইজ ইকুয়াল টু হবে তাহলে 2x1 প্লাস 3x2 প্লাস ছিল দেখবে 4x3। তাহলে x3 মানে x3 ড্যাশ মাইনাস x3 ডবল ড্যাশ পুট করেছি, তাহলে হবে 4x3 ড্যাশ মাইনাস 4x3 ডবল ড্যাশ। এবার দেখো তলায় লিখছি সাবজেক্ট টু যখন লিখবো দেখো যেহেতু ম্যাক্সিমাইজিং প্রবলেম আছে তাহলে লেসার ইকুয়াল টু কনস্ট্যান্ট গুলো নিয়ে কোনো অসুবিধা নেই আমাদের। অসুবিধাটা হচ্ছে যেটা যে কনস্ট্যান্ট গুলো গ্রেটার ইকুয়াল টু টাইপ আছে সেইগুলোকে লেসার ইকুয়াল টু টাইপ করে নিতে হবে, বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করে। তাহলে প্রথম কনস্ট্যান্টটা এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই, এটা যেমন আছে লিখে দেবো, অ্যাজ ইট ইজ লিখে দেবো। তাহলে সাবজেক্ট টু x1 মাইনাস 5x2 প্লাস 3x3 টাকে লিখবো কিভাবে, 3x3 ড্যাশ মাইনাস 3x3 ডবল ড্যাশ। এই জিনিসটা দেখো লেস অর ইকুয়াল টু 7, ভালো করে খেয়াল করবে। এর পরে কনস্ট্যান্টটা দেখো যেহেতু গ্রেটার ইকুয়াল টু আছে এবং প্রবলেমটা যেহেতু ম্যাক্সিমাইজিং প্রবলেম, তাহলে এটাকে আমাকে মাইনাস দিয়ে গুণ করে লেসার ইকুয়াল টু টাইপ করে নিতে হবে। তাহলে পরেরটাকে লিখছি দেখো মাইনাস x1 প্লাস 5x2 মাইনাস 3x3, আবার x3 জায়গায় বসাবো x3 ড্যাশ মাইনাস x3 ডবল ড্যাশ, তাহলে মাইনাস 3x3 ড্যাশ প্লাস 3x3 ডবল ড্যাশ। এই জিনিসটা লেস অর ইকুয়াল টু কত লিখবো, মাইনাস 7 হবে। এরপরে দেখো কনস্ট্যান্টটা মানে সেকেন্ড কনস্ট্যান্টটা আমাদের 2x1 মাইনাস 5x2 লেস অর ইকুয়াল টু 3 ছিল, তার মানে কনস্ট্যান্টটা লেস অর ইকুয়াল টু আছে, এটাকে কিছু করার দরকার নেই, জাস্ট x3 এর জায়গায় আমরা এখানে যেটা ধরে নিয়েছি রাইট করেছি x3 ড্যাশ মাইনাস x3 ড্যাশ, সেটা শুধু পুট করে দেবো x3 এর জায়গাতে। তাহলে এ তলায় লিখছি দেখো, এ তলায় কি হবে না, এ তলায় লিখছি 2x1 মাইনাস 5x2। আচ্ছা, সেকেন্ড কনস্ট্যান্টে দেখো x3 কিছু নেই, ঠিক আছে, জাস্ট এটাই দেওয়া আছে 2x1 মাইনাস 5x2 লেসার ইকুয়াল টু 3। তাহলে এখানে দেখো x3 জায়গায় কিছু পুট করার দরকার পড়ছে না আমাদের, যদি x3 থাকতো তাহলে তখন x3 জায়গায় আমরা এটা পুট করতাম। তাহলে এটা হয়ে গেল তোমার সেকেন্ড যে কনস্ট্যান্টটা প্রাইমাল প্রবলেমে ছিল সেটাকে লিখলাম এইভাবে। এবার দেখো থার্ড যে কনস্ট্যান্টটা প্রাইমাল প্রবলেমে ছিল সেটা কি ছিল না 3x2 মাইনাস x3 গ্রেটার ইকুয়াল টু 5। এখানে দেখো গ্রেটার ইকুয়াল টু সাইন আছে, তাহলে এটাকে তোমাকে প্রথমে আগে মাইনাস দিয়ে গুণ করে লেসার ইকুয়াল টু করে নিচ্ছি দেখো আমি। তাহলে লেসার ইকুয়াল টু করলে কত হবে না মাইনাস 3x2 আর কি লিখবো প্লাস x3, প্লাস x3 জায়গায় বসাবো দেখো প্লাস x3 ড্যাশ মাইনাস x3 ডবল ড্যাশ। এই জিনিসটা লেস অর ইকুয়াল টু মাইনাস 5। তাহলে দেখো তোমার প্রাইমাল প্রবলেমটা ম্যাক্সিমাইজিং প্রবলেম এবং কনস্ট্যান্ট গুলো দেখো সব লেসার ইকুয়াল টু টাইপে নিয়ে চলে এসেছি দেখো, যেটা আমাদের একদম প্রথমে যে প্রবলেমটা দিয়েছিল অ্যাট ফার্স্ট যে অঙ্কটা ছিল সেখানে কিন্তু এইরকম ফর্মে দেওয়া ছিল না, সেই জন্য আমরা এইরকম ফর্মে অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্মে আমরা নিয়ে এলাম। কিভাবে না, যেটা ইকুয়েশন টাইপ দেওয়া ছিল সেটাকে দুটো ইনইকুয়েশনের আকারে লিখে নিলাম এইভাবে, আর তারপরে x3টা যেহেতু আনএক্সট্রিম সাইন বলে দেওয়া ছিল সেই জন্য আমরা x3 ইজ ইকুয়াল টু x3 ড্যাশ মাইনাস x3 ডবল ড্যাশ পুট করে নিলাম।
দিয়ে গিভেন প্রাইমাল প্রবলেমটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে এইভাবে দেখো রাইট করে নিলাম। তাহলে এবার তলায় এখানে কি হবে না, এখানে এবার লিখতে হবে হয়ার x1 x2 x3 ড্যাশ x3 ডবল ড্যাশ এই জিনিসগুলো সব গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে তোমরা আগে এই যে স্ট্যান্ডার্ড ফর্ম পর্যন্ত যতটা করা হলো এইখান পর্যন্ত আগে দেখো তো বুঝতে পারলে কিনা। এবার দেখো এখানে টোটাল কনস্ট্যান্ট আছে 1টা 2টো 3টে 4টে। এবার আমি বলেছিলাম দেখো যে যতগুলো কনস্ট্যান্ট থাকবে, নাম্বার অফ কনস্ট্যান্ট যতগুলো হবে ডুয়েল ভেরিয়েবল ততগুলো ধরতে হবে। এবার হিসাব অনুযায়ী 4টে যেহেতু কনস্ট্যান্ট আছে তাহলে আমাদের 4টে ডুয়েল ভেরিয়েবল ধরতে হবে। ঠিক আছে, 4টে টোটাল ডুয়েল ভেরিয়েবল ধরতে হবে। এবার ভালো করে খেয়াল করো যে ডুয়েল ভেরিয়েবল গুলো আমরা কিভাবে ধরছি। ঠিক আছে, এবার দেখো নাও if w1 ড্যাশ w2 ড্যাশ, এই ড্যাশ ধরার কারণটা আমি পরে ব্যাখ্যা করছি, আগে লিখে নিই তারপর আমি পরে বলছি। নাও if w1 ড্যাশ, ঠিক আছে, w1 ড্যাশ w1 ডবল ড্যাশ কমা w2 কমা w3, ঠিক আছে, 4টে দেখো ডুয়েল ভেরিয়েবল হয়েছে এখানে। be the corresponding dual variables হয়েছে, then the corresponding dual problem be the dual variables, then the corresponding dual problem can be written as এবার দেখো যে কথাটা বলছিলাম তোমাদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে যে এখানে আমরা যদি w1 w2 w3 w4 এইভাবে যদি ডুয়েল ভেরিয়েবল গুলোকে ধরতাম তাহলে অসুবিধাটা কি হতো, কেন আমরা এখানে w1 w2 w3 w4 না ধরে ডুয়েল ভেরিয়েবল গুলোকে w1 ড্যাশ w1 ডবল ড্যাশ w2 w3 কেন ধরলাম না? তার উত্তরটা হচ্ছে দেখো এখানে আমরা যে থিওরেম আজকে পড়লাম সেই থিওরেমে কি দেখলে না, সেই থিওরেম বলছে দেখো যে যদি kth কনস্ট্যান্টটা, থিওরেম 1 এর স্টেটমেন্টটা বলছি, যদি kth কনস্ট্যান্টটা প্রাইমাল প্রবলেমেতে ইকুয়ালিটি ইন সাইন হয়, যেটা দেখো আমাদের হয়েছে, প্রথম কনস্ট্যান্টটা প্রাইমাল প্রবলেমেতে ইকুয়ালিটি ইন সাইন হয়েছিল, তাহলে থিওরেম 1 বলছিল যে সেক্ষেত্রে kth ডুয়েল ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে। এবার kth ডুয়েল ভেরিয়েবলটা মানে এখানে ফার্স্ট ডুয়েল ভেরিয়েবলটা, যেহেতু প্রাইমাল প্রবলেমে ফার্স্ট কনস্ট্যান্টটা ইকুয়ালিটি ইন সাইন ছিল, সেই জন্য এর যখন ডুয়েল প্রবলেম বার করতে চলেছি তখন ডুয়েল প্রবলেমেতে ফার্স্ট ডুয়েল ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে। এবং যেহেতু ফার্স্ট ডুয়েল ভেরিয়েবলটা মানে w1টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে, সেই কারণের জন্য আমি w1 w2 w3 w4 এরকম ভাবে ডুয়েল ভেরিয়েবল গুলোকে না ধরে আমি কি ধরলাম w1 ড্যাশ w1 ডবল ড্যাশ w2 w3। আশা করি বোঝা গেছে কি বললাম। এখানে যদি মনে করো w2টা বা প্রথম প্রাইমাল প্রবলেমে যদি প্রথম কনস্ট্যান্টটা ইকুয়ালিটি ইন সাইন না হয়ে যদি মনে করো সেকেন্ডটা ইকুয়ালিটি ইন সাইন হতো প্রাইমাল প্রবলেমেতে, তাহলে প্রশ্ন আসছে যে ডুয়েল ভেরিয়েবল গুলো তখন কি করে ধরতাম না, তখন তোমাকে ধরতে হতো তাহলে w1 কমা w2 ড্যাশ w2 ডবল ড্যাশ w3। কি বললাম বোঝা গেছে? সেকেন্ড কনস্ট্যান্টটা যদি প্রাইমাল প্রবলেমে আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয় বা যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যখন ওর ডুয়েল প্রবলেম বার করতে যাব তখন ডুয়েল ভেরিয়েবল গুলো কিভাবে ধরবো না w1 w2 ড্যাশ w2 ডবল ড্যাশ কমা w3। এখানে যেহেতু প্রথম ডুয়েল ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে ডুয়েল প্রবলেমেতে, সেই জন্য আমি ডুয়েল ভেরিয়েবল গুলোকে ধরছি w1 ড্যাশ w1 ডবল ড্যাশ w2 w3। আচ্ছা, এরপরে দেখো আশা করি বুঝতে পেরেছো যে কথাগুলো বললাম। তাহলে এইটা যদি করসপন্ডিং তোমার ডুয়েল ভেরিয়েবল গুলো হয় তাহলে সেক্ষেত্রে দেখো ডুয়েল প্রবলেমটাকে এভাবে এবার কিভাবে লিখবো দেখবে ভালো করে। তাহলে দেখো এখানে প্রাইমাল প্রবলেমটা ম্যাক্সিমাইজিং প্রবলেম ছিল, তাহলে আমরা একটু আগে বললাম
ডুয়েল প্রবলেম যখন লিখবো তখন সেটা তোমার মিনিমাইজিং প্রবলেম হয়ে যাবে। তাহলে মিনিমাইজ জেড ডব্লিউ ইজ ইকাল টু, তাহলে কি হবে বলো না, দেখো ডান দিকে যেগুলো ছিল তার মানে কি হবে 7w1 ড্যাশ মাইনাস 7w1 ডবল ড্যাশ প্লাস 3w2 প্লাস, সরি প্লাস হবে না, মাইনাস 5w3। দেখো তো অবজেক্টিভ ফাংশনটা লেখা যাবে এইভাবে, কি গো? তারপর বলো, তোমরা বলো সাবজেক্ট টু কি লিখবো বলো দেখি, সাবজেক্ট টু তলায় কি লিখবো বলো? w1 ড্যাশ, তারপর মাইনাস w1 ডবল ড্যাশ, তারপর প্লাস 2w2, হ্যাঁ প্লাস 0 ইন্টু w3। এই জিনিসটা কি হবে? আর দেখো প্রাইমাল প্রবলেমে লেসার ইকুয়াল টু আছে, তাহলে ডুয়েল প্রবলেমে এর উল্টোটা হয়ে যায় বলেছি, গেটার ইকুয়াল টু কোনটা হবে? এই যে অবজেক্টিভ ফাংশনে প্রাইস প্যারামিটার গেটার ইকুয়াল টু 2, x1 এর কোএফিসিয়েন্টটা হয়ে গেল। দেখো এর তলায় দেখো কি লিখবো বলো, মাইনাস 5w1 ড্যাশ প্লাস 5w1 ডবল ড্যাশ, তারপর বলো মাইনাস 5w2 মাইনাস 3w3 গেটার ইকুয়াল টু 3 হলো। তার তলায় লিখছি দেখো 3w1 ড্যাশ মাইনাস 3w1 ডবল ড্যাশ, 3w1 ড্যাশ মাইনাস 3w1 ডবল ড্যাশ, আর 0 ইন্টু w2 হবে দেখো, ঠিক আছে? আর হবে দেখো প্লাস বলো 0 ইন্টু w2 প্লাস w3 গেটার ইকুয়াল টু 4। দেখো হবে কিনা? এর পরেরটা দেখো কি লিখতে পারবো না, এর পরেরটা হবে বলো মাইনাস 3w1 ড্যাশ প্লাস 3w1 ডবল ড্যাশ, তারপরে মাইনাস প্লাস 0 ইন্টু w2, 0 ইন্টু w2, আর হবে মাইনাস w3। এই জিনিসটা গেটার ইকুয়াল টু -4 হলো। দেখো এবার ভালো করে শোনো, এবার এখানেতে তলায় কি লিখবো তখন, তলায় কিন্তু তখন হবে বলো w1 ড্যাশ w1 ডবল ড্যাশ w2 w3 গেটার ইকুয়াল টু 0, w1 ড্যাশ w1 ডবল ড্যাশ w2 w3 গেটার ইকুয়াল টু 0। এবার দেখো আমরা লিখে নেব নাও রাইটিং w1 is equal to w1 dash minus w1 double dash। কেন এটা লিখবো না, পাশে কমা দিয়ে বা সেমিকোলন দিয়ে লিখছি where w1 is unrestricted in sign, এবং এটা বলতে পারছি থিওরেম 1 এর স্টেটমেন্ট থেকে, where w1 is unrestricted in sign। তাহলে w1 টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন হলে সেক্ষেত্রে w1 সমান কি পুট করে দিতে হবে না, w1 ড্যাশ মাইনাস w1 ডবল ড্যাশ। সেটাই দেখো করলাম, রাইটিং করলাম w1 is equal to w1 ড্যাশ মাইনাস w1 ডবল ড্যাশ where w1 is unrestricted in sign। তাহলে সেক্ষেত্রে কি হবে না, then we get the dual problem as সেক্ষেত্রে আমরা ডুয়েল প্রবলেমটাকে কিভাবে পাবো না, then we get the dual problem as তলায় লিখছি দেখো মিনিমাইজ বা মিন zw, ভালো করে খেয়াল করবে, মিন zw is equal to, তাহলে হবে দেখো 7w1 হলো প্লাস 3w2 মাইনাস 5w3। দেখো তো লেখা যাবে কিনা, w1 ড্যাশ মাইনাস w1 ডবল ড্যাশের জায়গায় w1 বসিয়ে নিলাম। সাবজেক্ট টু তলায় লিখছি দেখো সাবজেক্ট টু
W1 প্লাস 2W2 গেটার ইকুয়াল টু 2। দেখো তো লেখা যাবে কিনা। তার তলায় দেখো হয়ে যাবে, দেখো -5 যদি কমন নাও এখান থেকে, -5W1 -5W2 -3W3 গেটার ইকুয়াল টু 3। দেখো তো হবে কিনা। তারপরেরটা হবে দেখো 3W1 প্লাস W3 গেটার ইকুয়াল টু 4, লেখা যাবে। তারপরেরটা হবে দেখো মাইনাস কমন নিচ্ছি 3W1 -3 কমন নিলে W1 হলো -W3 গেটার ইকুয়াল টু -4। দেখো তো লেখা যাবে কিনা। এবার এখানে কি লিখবো তাহলে, না এখানে তখন লিখতে হবে হোয়ার, কি লিখবো, হোয়ার W2, W3 গেটার ইকুয়াল টু 0। হোয়ার W2, W3 এই জিনিসটা গেটার ইকুয়াল টু 0 and বলো, হ্যাঁ, and W1 is unrestricted in sign, and W1 is unrestricted in sign। তাহলে দেখো আমরা ডুয়েল প্রবলেমটাকে এইভাবে লিখতে পারলাম। এখনো শেষ হয়নি, ভালো করে খেয়াল করো। এবার খেয়াল করে যদি দেখো এই যে ডুয়েল প্রবলেমটা আমরা বার করলাম, সেখানে 3 নাম্বার আর 4 নাম্বার কনস্ট্রেন্টটা যদি ভালো করে খেয়াল করে দেখো কি আছে না 3W1 প্লাস W3 গেটার ইকুয়াল টু 4 আর -3W1 -W3 গেটার ইকুয়াল টু -4। তার মানে 4 নাম্বার কনস্ট্যান্টটাকে যদি মাইনাস দিয়ে আমি গুণ করে নিই, ভালো করে খেয়াল করে দেখো কথাগুলো কি বলছি। 3 নাম্বার কনস্ট্যান্টটা আছে আমাদের 3W1 প্লাস W3 গেটার ইকুয়াল টু 4 আর 4 নাম্বার কনস্ট্যান্টটা আছে 3W1 মাইনাস W3 গেটার ইকুয়াল টু -4। তাহলে এই 4 নাম্বার কনস্ট্যান্টটা থেকে কি লিখতে পারবো 3W1 প্লাস W3 লেস অর ইকুয়াল টু 4। তখন এই যে কনস্ট্যান্টটা 3W1 প্লাস W3 প্লাস W3 লেস অর ইকুয়াল টু 4 এবং 3W1 প্লাস W3 গেটার ইকুয়াল টু 4, এই দুটো কনস্ট্যান্ট তখন কি হবে বলো দেখি, না এই দুটো কনস্ট্যান্ট ইকুইভ্যালেন্ট হয়ে যাবে কার সাথে, না 3W1 প্লাস W3 সমান 4 এর সাথে। কি বললাম বোঝা গেল। এবার সেই জিনিসটাই দেখো আমাদের থিওরেম 2 বলছে। কি বলছে থিওরেম 2, না থিওরেম 2 বলছে যদি kth প্রাইমাল ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয়, দেখো খেয়াল করে অরিজিনাল প্রাইমাল প্রবলেমেতে x3 ভেরিয়েবলটা প্রাইমাল ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন ছিল। তাহলে অ্যাকর্ডিং টু থিওরেম 2 কি হওয়া উচিত ছিল আমাদের, না অ্যাকর্ডিং টু থিওরেম 2 আমাদের হওয়া উচিত ছিল ওর যখন ডুয়েল প্রবলেম বার করব তখন সেই ডুয়েল প্রবলেমেতে কি হবে 3 নাম্বার কনস্ট্রেন্টটা ইকুয়ালিটি ইন সাইন হবে। দেখো সেটাই আমাদের আসছে এখানে, এটাই তো 3 নাম্বার কনস্ট্যান্ট, তাহলে সেটাই দেখো ইকুয়ালিটি ইন সাইন হচ্ছে কিনা। তাহলে আমরা দেখো এই যে এইখানে 3W1 প্লাস W3 গেটার ইকুয়াল টু 4 আর -3W1 -W3 গেটার ইকুয়াল টু -4, এই দুটোকে এবার সিম্পলিফাই করে লিখবো। তাহলে এবার লেখো নাও সিন্স, এরকম লিখবে নাও সিন্স 3W1 plus W3 greater equal to 4, 3W1 plus W3 greater equal to 4 and -3W1 minus W3 greater equal to -4, that is 3W1 plus W3 less or equal to 4। যে এগুলো কি হবে না এটা দেখো বলতে পারবো আর ইকুইভ্যালেন্ট টু কার সাথে ইকুইভ্যালেন্ট হবে না 3W1 প্লাস W3 সমান 4 আর ইকুইভ্যালেন্ট টু 3W1 প্লাস W3 সমান 4। তাহলে এখান থেকে দেখো সো ফাইনালি
সো ফাইনালি কি হয়ে যাবে না, সো ফাইনালি দ্য ডুয়েল প্রবলেম বিকামস, আমি এই অঙ্কটার মাধ্যমেই দেখো সব জিনিসগুলো দেখিয়ে দিলাম, সব কেসগুলোই এখানে হয়েছে অঙ্কটাতে। সো ফাইনালি দ্য ডুয়েল প্রবলেম বিকামস, তাহলে সেক্ষেত্রে ডুয়েল প্রবলেমটা কি হয়ে যাচ্ছে না, মিন ZW সমান 7W1 প্লাস 3W2 মাইনাস 5W3, তলায় হয়ে যাবে দেখো সাবজেক্ট টু W1 প্লাস 2W2 গ্রেটার ইকুয়াল টু 2, তার তলায় হয়ে যাবে দেখো মাইনাস 5W1 মাইনাস 5W2 মাইনাস 3W3 গ্রেটার ইকুয়াল টু 3, আর শেষটা হবে কত 3W1 প্লাস W3 সমান 4। এবার এইখানে শেষে কি লিখতে হবে তখন না, এইখানে তখন বলতে হবে হোয়ার W2, W3 greater equal to 0 and W1 is unrestricted in sign। দেখো এইখানে এই প্রবলেমটাতে যেমন থিওরেম 1টা অ্যাপ্লিকেশন প্রবলেমটা, তেমনি থিওরেম 2 এরও দেখো অ্যাপ্লিকেশন। থিওরেম 1ও কাজে লাগিয়েছি এখানে অঙ্কটা, থিওরেম 2টাও দেখো কাজে লাগানো হলো। আজকে আমরা প্রথমেতে থিওরেম 1 এবং থিওরেম 2 এর যে দুটো স্টেটমেন্ট বলেছিলাম, অর্থাৎ থিওরেম 1 এতে বলেছিলাম kth কনস্ট্যান্টটা ইন প্রাইমাল প্রবলেমে যদি ইকুয়ালিটি ইন সাইন হয়, তাহলে সেক্ষেত্রে kth ডুয়েল ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে, সেটা আমরা দেখেছি। দেখো আমাদের প্রাইমাল প্রবলেমেতে প্রথম যে কনস্ট্যান্টটা ছিল, সেই প্রথম কনস্ট্যান্টটা ইকুয়ালিটি ইন সাইন ছিল, সেই জন্য এর যখন ডুয়েল প্রবলেম বার করলাম আমরা, সেখানে দেখলাম প্রথম ডুয়েল ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয়েছে। আর থিওরেম 2 কি বলেছিল না, থিওরেম 2 বলেছিল যে kth প্রাইমাল ভেরিয়েবলটা যদি আনরেস্ট্রিক্টেড ইন সাইন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে না, kth কনস্ট্যান্টটা ডুয়েল প্রবলেমেতে ইকুয়ালিটি ইন সাইন হবে। সেটা দেখো এখানে হয়েছে। এখানে কি হয়েছে না, প্রাইমাল প্রবলেমেতে দেখো 3 নাম্বার প্রাইমাল ভেরিয়েবলটা মানে x3টা, 3 নাম্বার প্রাইমাল ভেরিয়েবল মানে x3টা আনরেস্ট্রিক্টেড ইন সাইন ছিল, সেই জন্য এর যখন ডুয়েল প্রবলেম বার করলাম, তখন ডুয়েল প্রবলেমে কি দেখলাম, 3 নাম্বার কনস্ট্যান্টটা যততম প্রাইমাল ভেরিয়েবল প্রাইমাল প্রবলেমে আনরেস্ট্রিক্টেড ইন সাইন হবে, তততম কনস্ট্যান্টটা ডুয়েল প্রবলেমেতে ইকুয়ালিটি ইন সাইন হবে। সেই জন্য 3 নাম্বার প্রাইমাল ভেরিয়েবলটা আনরেস্ট্রিক্টেড ইন সাইন ছিল প্রাইমাল প্রবলেমেতে, এবং ডুয়েল প্রবলেমে কি জন্য কি দেখলাম সেক্ষেত্রে না, 3 নাম্বার কনস্ট্যান্টটা দেখো ইকুয়ালিটি ইন সাইন হয়েছে ওই জন্য। তার মানে দেখো থিওরেম 1 এবং থিওরেম 2 দুটোরই অ্যাপ্লিকেশন হচ্ছে দেখো এই প্রবলেমটা। এবার দেখে নাও ভালো করে বোঝা গেল কিনা প্রবলেমটা।